স্টুডেন্টস, প্রথমেই আমরা রাষ্ট্রবিজ্ঞান বা এই যে পলিটিক্যাল সায়েন্স এই বিষয়টির বা এই সাবজেক্টটির যে আলোচ্য বিষয় কি, অর্থাৎ এই সাবজেক্টে আমরা কি কি পড়ব, একটা নতুন বিষয়, এটা একটা, তো কি কি পড়ব সেটা সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমি তোমাদের দিয়ে দিতে চাই। আমরা প্রথমেই জানব বিষয়টা সম্পর্কে, তার সংজ্ঞা, তার উৎপত্তি ইত্যাদি সম্পর্কে এবং তার বিষয়বস্তু, সাবজেক্ট ম্যাটার। তো তারপর আমরা পরবর্তী পর্যায়ে রাষ্ট্র বলতে কি বোঝায়, রাষ্ট্রের যে বিভিন্ন উপাদান সেগুলো সম্পর্কে আমরা জানব। জাতি, জাতীয়তা, জাতীয়তাবাদ ইত্যাদি সম্পর্কে একটা মোটামুটি ধারণা আমরা লাভ করব। সেই সঙ্গে যে বিভিন্ন ধরনের মৌলিক ধারণা, আইন সম্পর্কে মৌলিক ধারণা, ইকুয়ালিটি, সাম্য সম্পর্কে একটা ধারণা, লিবার্টি, স্বাধীনতা সম্পর্কে একটা ধারণা, এছাড়াও গণতন্ত্র, সমাজতন্ত্র সেই সম্পর্কে একটা ধারণা। এরপর আমরা জানব নাগরিকতা, অর্থাৎ নাগরিক কাদেরকে বলা হয়, বিদেশিদের সাথে নাগরিকদের তফাৎটা কি, নাগরিকদের অধিকার সম্পর্কে একটা ধারণা, নাগরিকরা যে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিভিন্ন প্রকার অধিকার ভোগ করে, সেই সঙ্গে যে বিভিন্ন প্রকার মৌলিক অধিকার ভোগ করে সেগুলো সম্পর্কে আমরা জানব। এবং শুধু অধিকার নয়, অধিকারের সাথে সাথে তাদের যে বিভিন্ন প্রকার কর্তব্য আছে রাষ্ট্রের প্রতি, সমাজের প্রতি, সেটাও আমরা জানব। এছাড়া সংবিধান, অর্থাৎ যে সংবিধানের যে বিভিন্ন রূপ সেগুলো সম্পর্কে একটা মোটামুটি ধারণা, আমাদের ভারতীয় সংবিধান তার যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো সেটা সম্পর্কে একটা ধারণা। এছাড়াও সরকারের যে বিভিন্ন প্রকার রূপ, সরকার কাকে বলে, সরকারের যে বিভিন্ন প্রকার রূপ সেইগুলো সম্পর্কে আমরা একটা ধারণা লাভ করব। এবং রাজনৈতিক দল, যে বিভিন্ন প্রকার চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, এগুলো সম্পর্কেও মোটামুটি একটা ধারণা আমরা এই রাষ্ট্রবিজ্ঞান পড়ে জানতে পারবো। সেই সঙ্গে আমাদের ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, অর্থাৎ সার্বিক প্রাপ্ত বয়স্কের যে ভোটাধিকার, সেই ভোটাধিকার সম্পর্কে, রাইট টু ভোট, যেটা আমাদের একটা পলিটিক্যাল রাইট, সেটা সম্পর্কে আমরা একটা মোটামুটি ধারণা লাভ করব। এই গেল আমাদের রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানে আমরা কি কি পড়ব সেই সম্পর্কে একটা মোটামুটি ধারণা। এতক্ষণ আমরা বিষয়টি সম্পর্কে একটা মোটামুটি ধারণা লাভ করলাম। এরপর যেহেতু আমাদের সময় খুব কম, আমরা চেষ্টা করব টু দ্য পয়েন্ট আলোচনা করার। তাই প্রথম যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে আমরা বড় প্রশ্ন হিসাবে রাষ্ট্রবিজ্ঞান, তার সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করো, এ ধরনের একটা বড় প্রশ্ন আসতে পারে। তাই এটা নিয়ে আমরা মোটামুটি আলোচনা করব। প্রথমেই এর উৎপত্তি, অর্থাৎ অরিজিন অফ পলিটিক্যাল সায়েন্স, একটু ইন্ট্রোডাকশন পার্ট হিসেবে আমরা বলতে পারি যে মানব সমাজের ক্রমবিকাশের ফল, সেই ফলে আমরা দেখলাম দাস সমাজ থেকে সামন্ত সমাজ এবং সামন্ত সমাজ থেকে আজকের যে পুঁজিবাদী সমাজ। তো এই আধুনিক পুঁজিবাদী সমাজের অগ্রগতির ফলে মানুষের বিভিন্ন প্রকার সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সম্পর্কের মধ্যেও একটা জটিলতা বাড়তে থাকে। আর সেই জটিলতা থেকে গোটা সমাজকে মুক্ত করার উদ্দেশ্যে মানুষের সামাজিক সম্পর্কের বিভিন্ন দিকের পর্যালোচনা শুরু হয়। ফলে ইতিহাস, অর্থনীতি, সমাজবিদ্যা, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, রাজনৈতিক সমাজবিদ্যা প্রভৃতি শাস্ত্রের আবির্ভাব ঘটে। এই সব শাস্ত্রের সমষ্টিকেই আমরা বলি সোশ্যাল সায়েন্স বা সমাজবিজ্ঞান। আর এই সমাজবিজ্ঞানেরই
একটা শাখা হিসাবে আমরা বলতে পারি যে এই রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ আজকের এই রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সেটা কিন্তু গড়ে উঠেছে। আজকে যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বলি তা আজ থেকে 2500 বছর আগে এর সূচনা হয়েছিল রাজনীতি বা পলিটিক্স হিসাবে গ্রিক রাষ্ট্রে। গ্রিক দার্শনিক প্লেটো এবং অ্যারিস্টটলের রিপাবলিক এবং পলিটিক্স এই দুটো যে গ্রন্থ, অর্থাৎ রিপাবলিক হচ্ছে প্লেটোর এবং অ্যারিস্টটলের পলিটিক্স, এই দুটো গ্রন্থের মধ্যে আমরা দেখেছি অর্থাৎ প্লেটো রাষ্ট্র দর্শনের কথা বলেছিলেন আর অ্যারিস্টটল উনি রাষ্ট্র অর্থাৎ রাজনীতির কথা বলেছিলেন। তো তাই আমরা বলবো প্লেটোকে রাষ্ট্র দর্শনের জনক এবং অ্যারিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক হিসেবে আমরা কিন্তু জেনেছি। আবার নবজাগরণের যুগে ম্যাকিয়াভেলি বলে একজন বিশিষ্ট চিন্তাবিদ, উনি রাষ্ট্রচিন্তাকে মধ্যযুগের ঐশ্বরিক চিন্তাধারা থেকে মুক্ত করে আধুনিক রাষ্ট্রচিন্তার সূচনা কিন্তু করেন। আধুনিক কালে ফ্রান্সিস লিবার কলম্বিয়া কলেজে যখন উনি হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্সের একজন প্রফেসর হিসেবে যোগদান করেন, তো তার সেই যে লেখা সিভিল লিবার্টি অ্যান্ড সেলফ গভর্নমেন্ট, সেই গ্রন্থটি একটি স্বতন্ত্র শাস্ত্র হিসাবে রাষ্ট্রবিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে একটা বিরাট বড় ভূমিকা পালন করেছিল। শেষ পর্যন্ত লিপসেট বলে একজন দার্শনিক, তার যে লেখা সেই লেখা বইটি ছিল দ্য পলিটিক্যাল ম্যান। এই গ্রন্থে আমরা মোটামুটি একটা 1890-তে আমেরিকান ইউনিভার্সিটি ক্যাটালগ, যেখানে আমেরিকান বিশ্ববিদ্যালয়ের যে গ্রন্থ তালিকা, সেই গ্রন্থ তালিকায় রাষ্ট্রবিজ্ঞান কথাটি আধুনিক অর্থে আমরা সর্বপ্রথম ব্যবহার দেখতে পাই। তাই আমরা বলবো 1890-তে আমেরিকান ইউনিভার্সিটি ক্যাটালগে দ্য পলিটিক্যাল ম্যান এই যে গ্রন্থটি লিপসেটের লেখা, সেখানেই কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আধুনিক অর্থে সর্বপ্রথম ব্যবহৃত হয়। এখন আমরা জানব আমরা রাষ্ট্রবিজ্ঞান কেন পড়ব বা এই রাষ্ট্রবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তাটাই কী। বিংশ শতাব্দীর জনকল্যাণমূলক রাষ্ট্রের ধারণা সম্প্রসারিত হওয়ার ফলে প্রয়োজন হয়ে পড়েছে মানুষের মধ্যে অধিকার ও কর্তব্য সম্পর্কে অর্থাৎ রাজনৈতিক সচেতনতা সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার, যেটা না থাকলে বা যেটা পাঠ না করলে কোনো ব্যক্তি তার নাগরিক অধিকারকে সঠিকভাবে ভোগ করতে পারে না। তেমনি রাষ্ট্র সরকার সর্বোপরি গোটা বিশ্বের প্রতি বা গোটা সমাজের প্রতি তার যে একটা কর্তব্য আছে, সেই কর্তব্য সম্পর্কেও তার কিন্তু কোনো ধারণা গড়ে ওঠে না। তাই আমরা বলবো প্রত্যেকটি মানুষের যে বিভিন্ন ধরনের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অধিকার আছে, সেই অধিকার সম্পর্কে একটা ধারণা এবং সেই অধিকার কিভাবে লাভ করা যায় সেই সম্পর্কে একটা ধারণা, এমনকি প্রত্যেক মানুষেরই যেমন তার সমাজের প্রতি, তার রাষ্ট্রের প্রতি একটা কর্তব্য আছে, সেই কর্তব্য সম্পর্কেও একটা ধারণা, অর্থাৎ সামাজিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে মানুষকে সচেতন করে তোলা, যাতে মানুষ তার ন্যূনতম অধিকার এবং কর্তব্য সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করতে পারে। সেই জন্যেই কিন্তু আমাদের এই বিষয়টি অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান আমাদের পড়তে হবে। এখন আসা যাক রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কে। রাষ্ট্রবিজ্ঞান যেহেতু একটা গতিশীল বিজ্ঞান, তাই রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা সম্পর্কেও বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী ভিন্ন ভিন্ন মতামত পোষণ করে থাকেন। তো সে যাই হোক না কেন, আমরা রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞাগুলোকে মোটামুটি তিনটে দিক নিয়ে আলোচনা করব। এর প্রাচীন দিক বা প্রাচীন মত, আধুনিক মত এবং মার্ক্সীয় মত।
তো প্রাচীন ক্ষেত্রে যদি আমরা একটু আলোচনা করি তাহলে আমরা বলবো যে গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তিনি বলেছিলেন যে বিজ্ঞান পরিবার থেকে শুরু করে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে সেই বিষয়টিকে আমরা বলবো রাষ্ট্রবিজ্ঞান। তবে অনেকে মনে করেন রাষ্ট্রের উৎপত্তি, প্রকৃতি, উদ্দেশ্য, কার্যাবলী যে বিষয়ের মধ্যে আলোচিত হয় সেই বিষয়কে রাষ্ট্রবিজ্ঞান বলে। কিন্তু রবসন, লাসওয়েল, অ্যালান বল প্রমুখ আধুনিক আচরণবাদী রাষ্ট্রবিজ্ঞানীরা এই ধরনের সংজ্ঞাকে কিন্তু গ্রহণ করতে পারেননি। তাদের মতে রাষ্ট্রবিজ্ঞান কেবল রাষ্ট্রকে নিয়ে আলোচনা করে না, সেই সঙ্গে বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল বা পলিটিক্যাল পার্টি, ব্যক্তির রাজনৈতিক আচার আচরণ, প্রেসার গ্রুপ যে বিভিন্ন রকম চাপ সৃষ্টিকারী গোষ্ঠী আছে, এই সমস্ত কিছুকে নিয়ে আলোচনা করে। অ্যালান বল তো পরিষ্কারভাবেই বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞান সেই বিজ্ঞান যা মানুষের বিরোধ এবং রাষ্ট্রের বিরোধের মীমাংসা নিয়ে আলোচনা করে। তো এরপর আসা যাক আধুনিককালে আমরা দেখলাম মোটামুটি একটা ভালো সংজ্ঞা দিয়েছিলেন গার্নার নামে একজন রাষ্ট্রবিজ্ঞানী। তিনি রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বলেছেন রাষ্ট্রবিজ্ঞানের শুরু রাষ্ট্রকে নিয়ে এবং শেষও রাষ্ট্রকে নিয়ে। জন সিলি তিনি আবার বলেছেন রাষ্ট্রবিজ্ঞান সরকার নিয়ে আলোচনা করে। ডেভিড ট্রুম্যান তিনি বলেছেন সমাজে যাবতীয় গোষ্ঠী বা শ্রেণীর কার্যকলাপ নিয়ে কিন্তু বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞান। আবার আধুনিককালের বিশিষ্ট চিন্তাবিদ ডেভিড স্টোন উনি আবার একটু অন্যভাবে বলেছেন যে মূল্যের কর্তৃত্ব সম্পন্ন বরাদ্দের পাঠ। তো ব্যাপক অর্থে আমরা রাষ্ট্রবিজ্ঞান এমন একটি বিষয় বা যা ক্ষমতা, শাসন অথবা মানুষে মানুষের সম্পর্ক নির্ধারণকারী রাজনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করে, এরকম কথাই কিন্তু আমরা বলবো। আবার মার্ক্সবাদীদের মতে রাজনীতির কেন্দ্রবিন্দু হলো বিরোধ এবং বিরোধের মীমাংসা। সমাজের শোষক এবং শোষিত শ্রেণীর মধ্যে যে শ্রেণী সংগ্রাম চলে তার বৈজ্ঞানিক বিচার বিশ্লেষণ করে রাষ্ট্রবিজ্ঞান। বিংশ শতাব্দীতে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে অনেকটা পরিবর্তন হচ্ছে বা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞানের পরিধি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। এই নতুন রাজনৈতিক পরিস্থিতির দিকে লক্ষ্য রেখে আমরা মোটামুটিভাবে রাষ্ট্রবিজ্ঞানের একটা গ্রহণযোগ্য সংজ্ঞা আমরা কিন্তু দিতে পারি। তাই সেদিক থেকে আমরা বলবো যে রাষ্ট্রবিজ্ঞান হলো সমাজবিজ্ঞানের সেই শাখা যা বিজ্ঞানভিত্তিক আলোচনার মাধ্যমে রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালী, তার আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণ, আন্তর্জাতিক আইন, সংগঠন ইত্যাদি সম্পর্কে এমনকি বিভিন্ন প্রকার রাজনৈতিক ব্যবস্থার মধ্যে তুলনামূলক আলোচনা করে এবং মূল্যায়ন করে। এই হলো রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা। রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞার মতো রাষ্ট্রবিজ্ঞানের পরিধিকেও কিন্তু বা আলোচনার বিষয়বস্তুকেও কিন্তু আমরা তিনটে ভাবে আলোচনা করতে পারি। প্রথমত প্রাচীন মত। এই মতের যারা সমর্থক তাদের মধ্যে অন্যতম হলেন বোল্ডসলি, রবসন, গার্নার প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা। তো তাদের মতে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয়টাই হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্রকে নিয়েই যাবতীয় সম্পর্ক গড়ে ওঠে। রবসন তো পরিষ্কারই বলেছেন যে রাষ্ট্র বর্তমান নিয়ে কেবল আলোচনা করে না, রাষ্ট্র কি হওয়া উচিত তা নিয়েও কিন্তু আলোচনা করে। প্রাচীন রাষ্ট্রবিজ্ঞানীরা রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুকে দুটো ভাগে ভাগ করে আলোচনা করেছেন, একটা তত্ত্বগত দিক আর একটা ব্যবহারিক দিক, একটা থিওরিটিক্যাল পার্ট আর একটা প্র্যাকটিক্যাল পার্ট। তো রাষ্ট্রের উৎপত্তির ইতিহাস, আইন, স্বাধীনতা এগুলো হলো তত্ত্বগত দিক। আর সরকারের যে বিভিন্ন প্রকার রূপ
যে বিভিন্ন প্রকার রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আছে, আন্তর্জাতিক চুক্তি, এগুলো সব হচ্ছে ব্যবহারিক দিক বা ফলিত দিক বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। অধ্যাপক গেটেলের মতে রাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠানগুলির অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করাটাই হলো রাষ্ট্রবিজ্ঞানের লক্ষ্য। এরপর আধুনিক মত হিসেবে আমরা আলোচনা করব সেই সমস্ত রাষ্ট্রবিজ্ঞানীদের কথা। তারা হলেন আর্থার বেন্টলি, রবার্ট ডাল, ডেভিড স্টোন, যারা রাষ্ট্রবিজ্ঞান আলোচনার সময় অন্যান্য যে বিষয়গুলি রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে যুক্ত সেগুলিকেও আলোচনা করতে চেয়েছেন, যেমন সমাজবিদ্যা, ব্যক্তি ও সামাজিক মনস্তত্ত্ব, বিভিন্ন গবেষণা। অর্থাৎ ইনারা রাজনৈতিক দল, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী, ভোটদান প্রভৃতি বিষয়কে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার অন্তর্ভুক্ত করতে চান। রবার্ট ডালের মতে রাষ্ট্রবিজ্ঞান সমাজের যারা প্রভাবশালী সেই তাদেরকে নিয়েও কিন্তু আলোচনা করার কথা বলেছেন। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব এবং প্রভাবশালীদেরকে নিয়েও কিন্তু আলোচনা করে। অ্যালান বল আবার পরিষ্কার বলেছেন, রাজনৈতিক মতবিরোধ ও রাজনীতি হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো মার্ক্সবাদী মত। মার্ক্সবাদীরা প্রাচীন ও আধুনিক উভয় আলোচনার ধারার একটা তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে দুটি মতই রাষ্ট্রবিজ্ঞানের যথাযথ বিষয়বস্তুকে তুলে ধরতে পারেনি। মার্ক্সবাদীদের মতে শ্রেণীবিভক্ত সমাজে প্রভুত্বকারী শ্রেণী নিজেদের শ্রেণী শাসন ও শোষণকে অব্যাহত রাখতে চায়। রাষ্ট্র ব্যবস্থা হলো সেই শ্রেণী শাসন এবং শোষণকে অব্যাহত রাখার একটা যন্ত্র বিশেষ। অর্থাৎ যে যন্ত্রটিকে কাজে লাগিয়ে সেই সমস্ত প্রভাবশালী শ্রেণী অর্থাৎ প্রভুত্বকারী শ্রেণী তাদের সেই শাসন ক্ষমতাকে কায়েম করে রাখে। মার্ক্সবাদীদের চোখে রাষ্ট্রীয় ক্ষমতা রাজনীতির প্রধান প্রতিপাদ্য বিষয় হলেও তা বিভিন্ন সামাজিক গোষ্ঠী ও রাজনৈতিক দলগুলির মধ্যে সম্পর্ক নিয়েও কিন্তু আলোচনা করে। রাষ্ট্রের পারস্পরিক সম্পর্কও রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর অন্তর্ভুক্ত বলে মার্ক্সবাদীরা মনে করেন। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা দেখলাম যে রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্রকে নিয়েও আলোচনা করছে, রাষ্ট্রবিজ্ঞান সরকারকে নিয়েও আলোচনা করছে, আইন নিয়ে আলোচনা করছে, আবার আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে সেটা নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করছে। ঠিক সেরকম আবার আজকের রাজনীতির মূল কথা হলো ক্ষমতা বা পাওয়ার। তো সেই পাওয়ার নিয়েও কিন্তু রাষ্ট্রবিজ্ঞান আলোচনা করে, কেননা রাজনৈতিক দলগুলি ক্ষমতার দুর্গে বাস করতে চায়। কেবল জাতীয় ক্ষেত্রে নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও কিন্তু ক্ষমতার একটা লড়াই চলছে। তাই ক্ষমতাও কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু। আবার অনেকে মূল্যবোধ সম্পর্কেও আলোচনা করেছেন। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান শুধু কি আছে তা নিয়ে আলোচনা করে না, কি হওয়া উচিত। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান উচিত, অনুচিত বা মূল্যবোধের উপর গুরুত্বও কিন্তু আরোপ করে। সেই সঙ্গে আমরা জানলাম মার্ক্সবাদীদের কাছ থেকে মানুষের সমাজের ইতিহাস হলো শ্রেণী সংগ্রামের ইতিহাস। তাই রাষ্ট্রবিজ্ঞান সমাজে শ্রেণীর উদ্ভব, বিকাশ, শ্রেণীদ্বন্দ্ব ও তার পরিণতি নিয়েও আলোচনা করে। তো এগুলো ছাড়াও আমরা যদি একটু পিছনের দিকে ফিরে তাকাই, সেটা হলো প্যারিসে অনুষ্ঠিত যে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন যেটা হয়েছিল 1948 সালে। তো 1948 সালে ফ্রান্সের প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান যে সম্মেলনটি অনুষ্ঠিত হয়, সেই সম্মেলনে গৃহীত প্রস্তাবে কিছু নতুন বিষয় রাষ্ট্রবিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয়েছিল। সেগুলি হলো রাজনৈতিক তথ্য ও তার ইতিহাস, রাজনৈতিক প্রতিষ্ঠান, সরকার, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, জনমত ইত্যাদি। তো এইগুলিকে কিন্তু যুক্ত করা হয়েছিল।
আবার 1977 থেকে 2007 সালে অনেক নতুন বিষয়ের কিন্তু সংযোজন করা হয়েছিল। তো সেক্ষেত্রে আমরা বলবো যে 1977 থেকে 2007 এই সময় দীর্ঘ সময় রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু এবং রাজনৈতিক ক্ষেত্রের পরিধিটা অনেক বেড়েছে, সেই জন্য রাজনৈতিক সমস্যা এবং সমাধানের উপায়ও কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশে আমরা দেখেছি কোয়ালিশন সরকার গঠন হয়েছে, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার পার্টি দীর্ঘদিন ধরে রাষ্ট্র ক্ষমতাকে দখল করে রাখতে পারেনি। বিভিন্ন পলিটিক্যাল পার্টির মিলিঝুলি সরকার সেখানে কিন্তু হয়েছে, আমাদের দেশেও হয়েছে পূর্বে। তাই এগুলো সবই কিন্তু আধুনিক রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হিসাবে চলে এসছে। এসব রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তুর তাই অন্তর্ভুক্ত করা হয়েছে। আবার আজকের দিনের বড় সমস্যা সন্ত্রাসবাদ, নয়া উদারনীতিবাদ, এগুলোও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে আজকে প্রবেশ করেছে। এইভাবে রাষ্ট্রবিজ্ঞানের আকৃতি প্রকৃতিতে একটা বিরাট বড় পরিবর্তন এসছে। আজকের রাষ্ট্রবিজ্ঞান কোনো একটা বিশেষ গণ্ডির মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই। রাষ্ট্রবিজ্ঞান তার আলোচনায় একটা বিপ্লব এসছে আমরা দেখেছি। রাষ্ট্রবিজ্ঞানের সীমানার ব্যাপকতা নিয়ে মন্তব্য করতে গিয়ে অধ্যাপক ল্যাস্কি বলেছেন যে রাষ্ট্রবিজ্ঞানের আলোচ্য বিষয় থেকে কোনো কিছুকেই বাদ দেওয়া যায় না যা মানব জীবনকে প্রভাবিত করে। তবে একথা সত্য যে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সমস্ত বিষয়ের ঘনিষ্ঠতা এবং সহযোগিতা বৃদ্ধির ফলে এই সীমানা নির্ধারণ করা যথেষ্ট কষ্টসাধ্য হয়ে পড়েছে। তা সত্ত্বেও আমরা বলবো যে বর্তমানে শুধু এইসব বিষয়গুলি ছাড়াও আবার আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যাও কিন্তু অর্থনীতির সীমানা ছাড়িয়ে আজকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হিসাবেও কিন্তু চলে এসছে, তা হলো বিশ্বায়ন। বিশ্বায়ন বর্তমানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোনো রাষ্ট্রই এখন বিশ্বায়নের প্রভাবকে কিন্তু অস্বীকার করতে পারে না। তাই আজকের দিনে বিশ্বায়নও কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হিসাবে স্থান পেয়েছে। সব দিক থেকে তাই আমরা বলতে পারি যে রাষ্ট্রবিজ্ঞান এমন একটা গতিশীল বিজ্ঞান যার বিষয়বস্তু, যার আলোচনা ক্ষেত্র কোনো একটা ছোট্ট গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ রাখা সম্ভব নয়। বিভিন্ন সমাজে, বিভিন্ন রাষ্ট্রে নানা প্রকার সমস্যা দেখা দিয়েছে, আর এই সমস্ত সমস্যা সমাধানের জন্য বিভিন্ন প্রকার পন্থা বা বিভিন্ন প্রকার উপায় আমরা অবলম্বন করেছি। সেগুলো সবই কিন্তু আজকে রাষ্ট্রবিজ্ঞানের আলোচনার বিষয়বস্তু হিসাবে কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে। এই গেল রাষ্ট্রবিজ্ঞানের সংজ্ঞা এবং রাষ্ট্রবিজ্ঞানের বিষয়বস্তু বা পরিধি সম্পর্কে মোটামুটি একটা ধারণা। ধন্যবাদ।